শুনুন মায়া, লেখক শান্তনু হালদার। স্টোরি ল্যাঙ্গুয়েজ থেকে আমি আছি নিলয় আপনাদের সঙ্গে। মান্ডুদি আত্মহত্যা করে মহা ভুল করল। কেন জানি না, আমার কেবলই মনে হতো মান্ডুদি হয়তো নতুন কোনো জন্ম নিতে পারছে না, নয়তো সে তার বাবা মা, ভাই বোন বা প্রিয়জনদের মায়া ত্যাগ করতে পারছে না বলে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, আর প্রিয়জনদের সাথে কথা বলতে পারছে না বলে তার খুব কষ্ট। তাই হয়তো গভীর রাতে তার কান্নার আওয়াজ শুনছেন কেউ কেউ। মান্ডুদির বাবা মা মানে আমাদের ছোট কাকা ছোট কাকি নিজেদের ভুল বুঝতে পেরেছিল অনেক দেরিতে। অবশ্য প্রতিবেশী পোকা জ্যাঠা যেদিন ছোট কাকাকে ডেকে বললেন, কিরে রবিন, মান্ডুর পছন্দের ছেলের সঙ্গে তার বিয়ে দিলে কি এমন ক্ষতি হতো আমাদের? অকালে মেয়েটাকে তো আর হারাতে হতো না। এই কথা শুনে কাকা মাথা নত করে মেনেছিল কথাটা। তাই তার দু চোখের জল টলমল করে উঠেছিল বর্ষা ভরা পুকুরের মতো। কিন্তু কি এক মায়ায় মৃত্যুর পরও মান্ডুদি থেকেই গেল বাপ ঠাকুরদার বাস্তু ভিটের দক্ষিণে বাঁশবাগানের ঠিক আগে। পুকুর পাড়ের কাছাকাছি একটা ঝাপড়ি ঝুপড়ি জবা ফুল গাছে, ওই গাছটার নিচে সে পোকা মারা ওষুধের শিশিটা নিয়ে শেষবারের মতো বসেছিল কিনা। তাই হয়তো এই গাছটার ডালপাতার আড়ালে সে নিজের মতো থেকে গেছে। গভীর রাতে কেউ কেউ বাড়ির আনাচে কানাচে তাকে ঘুরতে দেখলেও মান্ডুদি কিন্তু কখনো কাউকে ক্ষতি করেছে বলে শুনিনি, বরং উপকার করেছে, তার চেষ্টা করেছে। তাই মনে হয় কেউ উঁচু ডালের ফুল তুলতে না পারলে মান্ডুদি সেই ডালটা নিচে নামিয়ে ধরে মাঝে মধ্যে। আর এটা অনেকে জানতো বলে কেউ তেমন ভয়ও পেত না। তাই থমকে থাকা দুপুরের দিকে ছোটরাও বাঁশবাগানে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতো, মান্ডুদি ওই বাঁশ গাছের ডালটা একটু নাড়াও তো দেখি। খানিক পরে সে বাঁশ গাছের ডালটা নাকি সত্যিই নড়ত, আর এমনভাবে নড়ে উঠত যেন সেটার উপর চড়ে কেউ পা দিয়ে দোলা দিচ্ছে ইচ্ছে করেই। বড়রাও নিশ্চিন্ত হতে বলতো, এই মান্ডু, ওই কলা গাছের বড় পাতাটা দোলাতে দেখি। কিছুক্ষণ পরে সত্যি সত্যি ওই পাতাটাও দুলতে থাকতো, নাকি জোরে জোরে। আর তখন বাচ্চাদের মধ্যে কেউ কেউ ভয় এক দৌড়ে পালাতো বাড়ির দিকে। কিন্তু মান্ডুদি বাড়ির ভেতরে যেত না কখনো। মনে হয় কাকা কাকির প্রতি তার খুব অভিমান ছিল। বাড়ির সামনে জাগ্রত মা কালীর মন্দিরেও উঠত না সে। মানত করেছিল তার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য, কিন্তু কোনো মাই সে ভালোবাসাকে ব্যবস্থা করেননি তার জন্য। তবে কয়েক বছর পরে তার ছোট বোন আম্বার ভালোবাসাকে সবাই যখন মেনে নিল, তখন মনে হয় মান্ডুদির সব রাগ গলে জল হয়ে গেল। তাই অম্বার বিয়ের পরের দিন বিকেলে মান্ডুদি এলো একেবারে বাড়ির ভিতরে। হ্যাঁ, সেদিন বাড়িতে লোক কুটুম্ব ভর্তি। দিদির জন্য অম্বাটা খুব মন খারাপ করে কান্নাকাটি করেছিল সকালবেলায়। তাদের পাতানো দিদি পিঙ্কিও এসেছিল বিয়ে বাড়িতে। খুব ভালোভাবে পিঙ্কির মনে পড়ে সেদিন দুপুরবেলা সে ভাত টাত খেয়ে উঠেছিল। ডান হাতে একটা আকাশি নিয়ে সে যখন খেজুর পাড়ার চেষ্টা করেছিল, তখনই হঠাৎ তার বাম হাতের মুঠো থেকে অপোক্ত শুকনো ডালের গোড়া খসে যায়, আর পিঙ্কিদি তাল পড়ার মতো ধপাস করে পড়ে যায় মাটিতে। পিঙ্কিদের সে সময় কাউকে ডেকে সাহায্য নেওয়ার মতো সে শক্তি নেই। কাছে পিঠেও তখন কেউ ছিল না যে দেখে ছুটে এসে তাকে তুলবে। তবু অতি কষ্টে পিঙ্কিদি উঠে দাঁড়ায়, আর তখন তার দেহ পাথরের মতো ভারী। খানিক পরে সে টলতে টলতে চলে আসে বিয়ে বাড়ির ভেতর, আর এসে সে কাকা কাকিকে প্রণাম করলো। ধরম মেয়ে বলে কথা। কাকা বললে, আরে মা, তুই কি আজ ফিরে যাবি বাসায়? কাকি বললে, এই ভর সন্ধ্যেবেলায়? পিঙ্কিদি নাকি তখন বলে উঠল, আরে মা, মাত্রই তো এলাম। তারপর নানা রকম ভুল বকতে লাগলো। কাকা কাকি তো অবাক, সবে নাকি এলো সে। বিয়ের একদিন আগে যে মেয়ে এখানে উপস্থিত সে এসব বলে কি?
তাকে সন্দেহ করে জয়কুমাররা কী সব বলা কওয়া করলো ফিসফিস করে। তারপর হঠাৎই বাড়ির ভেতর থেকে মেজো জেঠুর বড় ছেলে শঙ্করদা এসে পিঙ্কিদিকে একটা মাছ ধরার গুণী জাল নিয়ে চাপা দিল। আর তখনই ধরা পড়ে গেল আসলে ব্যাপারটা। চালের ভিতরে সে কি লাফালাফি। কেবলই পিঙ্কিদি বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমাকে কেন জাল চাপা দিলি, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। পিঙ্কিদির দেহ ভর করেছে পাণ্ডুদি, তাই চারিদিকে কানাকানি হলো পিঙ্কিকে ভূতে ধরেছে। প্রতিবেশীরাও ছুটে এলো দেখতে। গুনিনকেও ডাকা হলো শেষে। গুনিন এসে মন্ত্র পড়লেন বিড়বিড় করে। তারপর একটা গোটা হলুদ পুড়িয়ে পিঙ্কিদির নাকের কাছে ধরলে পিঙ্কিদির চোখ বন্ধ ছিল। তবু পোড়া হলুদের গন্ধ পেয়ে সে মুখ ঘুরিয়ে নিল। 3-4 জন মানুষ তাকে ধরে রাখতে পারছে না, এত শক্তি তার গায়ে। গুনিন বলল, বল তুই কি? আমি আমি মান্ডু, আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কেন এসেছিস এখানে? তুই কোথায় থাকিস? বাড়ি, আমার বোনের বিয়ে, আর আমি আসবো না? বোনটা কেঁদে কেঁদে শ্বশুর বাড়ি চলে গেল সকালে। বাবা মাও খুব কেঁদেছে আমার জন্য, আমি জানি। সকাল থেকে ভাবছি কি করে আসি, কি করে আসি। ভাগ্যিস পিঙ্কিদি দুপুরে ওদিকে গিয়েছিল। কেন, সবাই তো জানে দক্ষিণের ওই জবা গাছটায় আমি থাকি। অনেকে অনেক রকম প্রশ্ন করল। ভূতেরা নাকি ঠিকঠাক ও সত্য কথা বলে, তাই কেউ জিজ্ঞেস করলে নিজের রোগের কথা, কেউ বা তার হারানো সন্তান পাবে কিনা। মেজো জ্যাঠাইমা জিজ্ঞেস করলেন, কিরে মান্ডু, আমি ফুল তুলতে গেলে আমার গায়ের লোম খাড়া হয় কেন? তখন মান্ডুদি নাকি বলেছিল তার লোম রাস। মেজো জ্যাঠাবাবু জিজ্ঞেস করলো, আচ্ছা মান্ডু, সেদিন রাতে আমার সামনে দিয়ে অমন করে ছুটে গেল কে রে? মান্ডুদি খলখল করে হেসে উঠল আর নাকি বলেছিল জ্যাঠাবাবুর নাকি ভয় নেই, তাই নাকি সে একটু ভয় দেখাতেই অমনি হন হন করে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। মান্ডুদির বড় ভাই প্রশান্ত আর চুপ থাকতে পারল না। সে বলেই ফেলল, এদি সেদিন গাজন গান শুনে ফিরছিলাম, রাত প্রায় 2-2:30টার হবে। বাড়ির কাছে এসে মনে হলো দক্ষিণ বাদরজানের মুখ থেকে খুনিটা ঝেড়ে যা মাছ চিংড়ি পড়েছে তুলে আনি। কিন্তু একটা বিড়াল কেবলই আমার সামনে দিয়ে মেয়াও মেয়াও করে রাস্তা কেটে এপার ওপার করছিল। শেষকালে দেখি সে রাস্তার মাঝে বসে পড়ল, ভয়ঙ্করভাবে আমার দিকে এমনভাবে তাকালো যে তার জল চোখ দুটো দেখে আমি আর এগোতে পারলাম না সামনে। ওটা বিড়াল না অন্য কিছু রে দিদি। তখন মান্ডুদি বলেছিল সেদিন নাকি তার ভাইকে মেরেই ফেলতো ওরা। মান্ডুদির মতো অপঘাতে মারা 5-6 জন ওখানে ছিল। তাকে সাবধান করতে সে বিড়াল হয়েছিল, তাই সে বুঝতে পারছিল না দেখে মান্ডুদি বাধ্য হয়ে পথ আটকায়। এবার গুনিন বলল, আর কেউ কিছু জিজ্ঞেস করো না, রোগী খুব জব্দ হয়ে গেছে। আচ্ছা মান্ডু, তোমার তো নিয়ম টিয়ম মেনে শ্রাদ্ধ শান্তি করা হয়েছে, তাহলে তুমি মুক্তি পেলে না কেন? আমি যে পিণ্ডি নিইনি। তা কেন? কেন তুমি পিণ্ডি দিলে না? মান্ডুদি ভাঙা ভাঙা গলায় জানালো, মায়া। এই ঘটনার কয়েক বছর পরে আমার বাবা মা যখন উত্তর ভারতে বেড়াতে যাবে বলে ঠিক করলো, আমি বলেছিলাম, বাবা তুমি মান্ডুদির জন্য গয়ায় একটা পিণ্ডদানের ব্যবস্থা করো, ওর বড় কষ্ট বাবা, ওকে মুক্তি পেতে একটু সাহায্য করো। বাবা কথা রেখেছিল। সত্যি কথা বলতে কি, সেই থেকে আর কেউ কোনোদিন মান্ডুদির সেই কালো আবছা মূর্তিকে দেখতে পায় না, কোথাও শুনতে পায় না তার সেই মায়া কান্নার আওয়াজ। তাই এখন আর কোনো গাছের পাতাও নড়তে দেখা যায় না সেই রকমভাবে। তা না হলে হয়তো তোমাদের নিয়ে গিয়ে দেখাতাম আর প্রমাণ দিতাম বাস্তবে ভূত আছে কি না। গল্পটা শেষে তোমাদের একটা কবিতা শোনাই। কবিতাটা আশা করছি ভালো লাগবে। এই কবিতার নামও মায়া। রোদের পরে ছায়ায় ঘেরা মাঠের পরে কাশ,
মেঘভুলুকে কাদের বাড়ি, কাদের বসবাস। গায়ের দিঘি টলমল শিউলি ফুলের ছায়া, বাঁশবাগানের মাথার উপর দিগ্ল বনের মায়া। দিঘি ভরা কালো জলে মেঘ ভালিকা নামে, টাপুর টুপুর বৃষ্টি যেন বার্তা পাঠায় খামে। আলো ছায়ায় মায়ায় ভরা এমন গায়ে থাকি, বুকের ভিতর মায়ের স্নেহ আগলে ধরে রাখি। কবিতাটি লিখেছেন সৌমি গুপ্ত। নমস্কার বন্ধুগণ, আজ শেষ হলো আমাদের একটি গল্প।